পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে জমা দিতে দেওয়া হয়েছে ইসি সচিবের কাছে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে 4 কমিশনার সহ নিজের সিদ্ধান্ত জানান সিইসি। এর আগে বিগত নির্বাচনগুলোর কথা তুলে ধরে জানান, ৩৩ বছরের ইতিহাসে নির্বাচন বাতিল করে কমিশনের পদত্যাগের নজির নেই। এ সময় ২০২৪-এর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সেই নির্বাচন দলের ভেতরে হয়েছে, দলগুলোর মধ্যে হয়নি। মূলত একদলীয় নির্বাচন হওয়ায় তাতে সরকারি প্রভাবের কোনো বিষয়ও ছিল না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে করণীয় প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় দুর্ভেদ্য সংস্কারের প্রয়োজন রয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ওপরই নিজের আস্থার কথা জানান বিদায়ী সিইসি। কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পদত্যাগ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি তো এই পুরোটা সময় জুড়ে নির্বাচন কমিশনে অবস্থান করছেন। পদত্যাগপত্র বঙ্গভবনে এখনো পাঠানো হয়েছে কিনা এবং সবশেষ কি তথ্য রয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে? দেখেন, পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, এরপরেই কিন্তু নির্বাচন কমিশনাররা কখন পদত্যাগ করবেন সেইটা নিয়ে কিন্তু সারা রাজনৈতিক মহলে কিংবা সারা দেশে কিন্তু আলোচনা হচ্ছিল। এবং 5 তারিখে যে হাসিনা সরকারের যে পতন হয়, এরপরে যে পরের দিন 6 তারিখ সংসদ ভেঙে দেওয়া হয়, এরপর থেকে কিন্তু গুঞ্জন উঠছিল যে কোনো সময় যে কোনো দিন আসলে আর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা পদত্যাগ করবেন। এবং তারাও কিন্তু মানসিকভাবে প্রস্তুতি ছিলেন। তারা যেটা গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন বা আমাদের সঙ্গে যখন কথা হয়, তারা যেটি বলেছেন যে আসলে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেও তারা পারেননি আসলে পদত্যাগ করবে কি করবে না। তবে আমরা গতকালকেই আসলে জেনে গিয়েছিলাম যে আজকে পদত্যাগ করবে এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমেই তারা সেটি জানাবেন। সেই প্রেক্ষিতে আজকে আসলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবং পদত্যাগ যখন ঘোষণা করেন তার আগে আসলে লিখিত বক্তব্যে তার যে নির্বাচনের সময় কি হয়েছে এবং আগের যে নির্বাচন 73 থেকে এখন পর্যন্ত নির্বাচন, সেই নির্বাচনগুলো নিয়েও তিনি কথা বলেছেন। এবং তিনি তার আমলে যে নির্বাচন, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের কথা তুলে ধরতে গিয়ে বলেছেন যে সেই নির্বাচনই ছিল আসলে দলের মধ্যে নির্বাচন ছিল, অর্থাৎ ব্যক্তির দলের এক দলীয় নির্বাচন ছিল। বিভিন্ন দলের সঙ্গে যে নির্বাচন, সেই নির্বাচন ছিল না বলে তিনি মত দিয়েছেন। এবং আমরা নিশ্চয়ই জেনেছি যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন। এই ফাঁকে একটু বলে রাখি যে আসলে তিনি যখন সংবাদ সম্মেলন করছিলেন তার আগে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে তার বিরুদ্ধে অর্থাৎ নির্বাচন কমিশনারদের বিচারের দাবিতে স্লোগান দিয়েছিলেন। এবং তারা যখন বের হয়ে যায়, সিইসি কিন্তু সংবাদ সম্মেলন করেই কিন্তু আর তিনি তার দপ্তরে যাননি, সরাসরি তিনি গাড়িতে উঠে বের হয়েছেন। তখনই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা করে। এবং এর পরবর্তীতে আরও 3 জন কমিশনার যখন নির্বাচন ভবন থেকে বের হয়ে যান, তখনও দেখেছি যে বিক্ষুব্ধ জনতা তাদেরকে তাড়া করে এবং স্লোগান দেয় তাদের বিরুদ্ধে, অর্থাৎ বিচারের দাবিতে। এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে একজন কমিশনার এখনো নির্বাচন ভবনে আছেন, তিনি হয়তো অল্প কিছুর মধ্যে চলে যাবেন। অন্যদিকে আসলে তিনি যখন পদত্যাগ ঘোষণা করেন, এরপর তিনি সেই পদত্যাগপত্রে সাইন করেন, সেটি গণমাধ্যমের সামনেই তিনি সাইন করেন এবং সেটি নির্বাচন কমিশনের সচিবের সাথে তুলে দেন। এবং তিনি বলেন যে সেটি রাষ্ট্রপতির কাছে তিনি পৌঁছে দেবেন। তবে সেটি এখনো পৌঁছেছে কিনা সে পদত্যাগপত্র, সেটি আমাদের কাছে নিশ্চিত নয়। তবে এটুকু বলতে হবে যে আজকের মধ্যে সেই পদত্যাগপত্র অর্থাৎ সিইসি সংক্ষেপে জানাবেন যে নতুন কমিশন গঠনের আগে কিভাবে কার্যক্রম চলবে নির্বাচন কমিশন কার্যালয়ের? দুঃখিত, আমি আপনার প্রশ্নটি সঠিকভাবে শুনি, আরেকবার যদি। মাহমুদুল হাসান, নতুন কমিশন গঠনের আগে কিভাবে নির্বাচন কমিশনের কার্যক্রম চলবে সে বিষয়ে কি তথ্য জানা যাচ্ছে? দেখেন, একটা বিষয় সেটি হচ্ছে যে এই
কমিশন অর্থাৎ যে বিদায়ী কমিশন হলো, বিদায়ী কমিশন আসলে আইনের মাধ্যমে সার্চ কমিটির মাধ্যমে আসলে কমিশন গঠন হয়েছিল এবং এখন পর্যন্ত আমরা আসলে জানি না অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন বা কখন নির্বাচন হবে, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। তবে এই কারণে আসলে নির্বাচন কমিশন আসলে গঠনটা কি প্রক্রিয়ায় হবে, কেননা তারাও বলছে সংস্কার হবে, তবে সংস্কার আদৌ হবে কিনা কিংবা যে আইন আছে সেই অনুযায়ী হবে, কি প্রক্রিয়া হবে কিন্তু সেটি এখন পর্যন্ত আসলে আমরা জানি না। যে কারণে কমিশনটি আসলে কখন গঠন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে যেহেতু একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু এখন নির্বাচন সামনে নেই, স্থানীয় সরকার আপনি জানেন যে যে স্থানীয় সরকারগুলো আছে সেগুলো কিন্তু সেখানে প্রশাসক বসানো হয়েছে, সে কারণে সামনে নির্বাচন নেই কিংবা ভোটার তালিকার বিষয়গুলো আছে, কিছু কিছু বিষয় আসলে কাজ থমকে যাবে। তবে যেহেতু নির্বাচন কমিশনের সচিব আছেন তিনি আসলে সকল ধরনের দায়িত্ব পালন করবেন, তবে নির্বাচন কমিশন সভার মাধ্যমে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে বিদায়ী সিইসি বলেছেন নির্বাচন দলের ভেতরে হয়েছে, দলগুলোর মধ্যে হয়নি, অর্থাৎ তিনি একদলীয় নির্বাচন হয়েছে বলে সেটি নিশ্চিত করেছেন সর্বশেষ নির্বাচনের বিষয়ে। কি ধরনের সংস্কার আসলে প্রয়োজন এই নির্বাচন কমিশন পরবর্তীতে যাতে নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে প্রথম তো একটা বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে, যে কমিশন বিশ্বাসযোগ্য একটা কমিটি দিয়ে এটা করতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে কাজটা করতে হবে। দুই হচ্ছে এখানে রাজনৈতিক এক ধরনের কনসেনসাস থাকতে হবে। আর তিন হচ্ছে সম্ভবত আমাদের সংযুক্তিতে দুঃখিত, আমাদের সংযুক্তি খারাপ থাকার কারণে আমরা ডক্টর আব্দুল আলিমের কথা পুরোপুরি শুনতে পাচ্ছি না। পরবর্তীতে আমরা আবারও সংযুক্তি পুনঃস্থাপনের চেষ্টা করব। এই মুহূর্তে চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। বর্তমান নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে ইউথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এ সময় জয়নুল আবদিন ফারুক গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এগুলো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, তারাই বর্তমান সরকারকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র করছে। দেশের সুষ্ঠু নির্বাচন হলে আবারও ক্ষমতায় আসবে বিএনপি, তখন দেশের মানুষ তাদের গণতন্ত্র ও অধিকার ফিরে পাবে বলেও জানান বিএনপি নেতারা। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টার দিকে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনাবাহিনীর নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন তিনি। দেশজুড়ে আজ শহীদী মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয়ভাবে বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি। এরপর মিছিলটি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসাবে 17,926 জন আহত হয়েছে আর নিহত হয়েছে 617 জন। এর 1 মাস পূর্তিতে শহীদী মার্চের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে শহীদী মার্চ। মানিকগঞ্জে আলাদা 2টি স্থানে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। এর মধ্যে সকাল 11টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার আয়োজনে জেলা শহরের শহীদী মার্চ পালন করেন শিক্ষার্থীরা। হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মিছিল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। শরীয়তপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর মহাখালীতে গুলি করে রিকশা চালক সোহাগ হত্যা চেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 68 জনের নামে মামলা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলার আবেদন করা হয়। পরে মরানী থানাকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, শেখ সেলিম। 68 জনের নাম উল্লেখ সহ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 200 জনকে। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মহাখালীতে আইসিডিডিআরবির গেটের সামনে গুলিবিদ্ধ হন সোহাগ। ইসলামী ব্যাংকের 1,74,000 কোটি টাকার ঋণের অর্ধেকই নামে বেনামে এস আলম গ্রুপ নিয়ে গেছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি বলেন, এস আলমের সম্পদ কোথায় কি আছে তা জানার চেষ্টা করছে ইসলামী ব্যাংক। এজন্য আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেল বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, ইসলামী ব্যাংক সংস্কারে 3 ধাপে রোডম্যাপ করা হয়েছে। 2025-26 সাল ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বছর হিসাবে ঠিক করা হয়েছে, আর 2027-28 সাল হবে এগিয়ে যাওয়ার বছর। প্রতিদিনই আমরা যে চেষ্টা করছি, আমরা যে রোডম্যাপ সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে বলা হয়েছে যে একটা রোডম্যাপ তৈরি করতে। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা আপনার নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। যেসব পোশাক কারখানা ঋণ খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন। এতে শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ এর নেতারা। বৈঠক শেষে তারা জানান, পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। আগামী শনিবার থেকে পুরো দমে সব কারখানা চালু হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। যে ক্লায়েন্টের তার হয়তো ক্লাসিফাইড আছে বা যার লিমিট নাই, সেক্ষেত্রে হয়তো ব্যাংক তাকে এমনিতেও দিতে পারবে না। বাট বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন যেটা যে স্যালারি লোন, 1 মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে এইটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবারও কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। কীটনাশকের সম্পূর্ণ আলুতে 13% ও পেঁয়াজে 5% শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এরপর সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার উপর দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। পরে কর ছাড়ের মাধ্যমে পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হল।
চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি খাত। নানা অস্থিরতা থাকলেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের সঠিক উদ্যোগ জরুরি। পাশাপাশি রিজার্ভ বাড়ানো ও মুদ্রাস্ফীতি কমানোয় তাগিদও তাদের। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে জুন মাসের তুলনায় জুলাই মাসে কন্টেইনারে পণ্য আমদানি কমেছে প্রায় 1200 একক, রপ্তানি কমেছে 10,000 এককের বেশি। তবে সংখ্যা কেটেছে আগস্টে। জুলাইয়ের তুলনায় আমদানি বেড়েছে 1300 একক, রপ্তানি এক লাফে বেড়েছে 28,000 এককের বেশি। বেড়েছে খালি কন্টেইনার আমদানি রপ্তানিও। বন্দর কর্তৃপক্ষ বলছে, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দপ্তরের উদ্যোগে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ওরা পজিটিভ সাড়া দিয়েছে, ওরা ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং ট্রেন সার্ভিসটাকে স্মুথ করেছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানি ইতিবাচক রাখতে অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব দ্রুত কার্যকর করা জরুরি। রিজার্ভ বাড়ানো ছাড়াও মুদ্রাস্ফীতি কমিয়ে আনায় জোর দেয়া তাগিদ তাদের। পুনর্গঠনগুলো হচ্ছে, মেরামতের কাজ করা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে সংস্কার কর্মের কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকমতো আমরা যদি করতে পারি, ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রপ্তানি ক্ষেত্রে যেটা মূল সমস্যাটা হচ্ছে আমাদের বিনিময় হার, এক্সচেঞ্জ রেট, এটা মার্কেট বেসড না করার কারণে আমাদের রপ্তানিটা কম্পিটিটিভ হয়ে ওঠেনি, প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। দেশের আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয় থেকে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র ছেড়ে বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে এখনও লক্ষ্মীপুর সদরের 12টি ইউনিয়ন ও পৌরসভার 10টি ওয়ার্ডের 5 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে রয়েছেন অন্তত 32,000 পরিবার। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, লক্ষ্মীপুরে অপরিকল্পিত প্রায় 2000 বাঁধ রয়েছে, যা পানি চলাচলে বাধার কারণ হচ্ছে। এসব বাঁধ অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালীর 8 উপজেলাতে। তবে পানি ধীরগতিতে নামতে থাকায় এখনও পানিবন্দী 14 লাখ মানুষ। কুমিল্লা ও ফেনীতে পানি নামার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, পোল, কাঠবাল যদি চারিদিকে পাই পরিষ্কার, ড্রেনগুলো যদি পাই পরিষ্কার হয়, তাহলে এত কষ্ট আর হয় না। রাস্তা যে পর্যন্ত মানে না শুকাবে সে মধ্যে আমাদের এদিকে পানি টানবে না। মানুষ খুবই ঝামেলার মধ্যে, কষ্টের মধ্যে আছে। গরু ছাগল নিয়ে মানুষ, বাচ্চা বাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে। এবারের বন্যায় শুধু ফেনীতেই মারা গেছেন 28 জন। বন্যার ভয়াবহতা এতটা ছিল যে অনেককে কবর দেওয়ার মাটি পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে, বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার খবর পেয়ে 21 আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারিদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশেপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ। খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে আমার আব্বা আবার আসছে। আসার পরে ওই ঘরের ভিতরে ডুবন্ত অবস্থায় খাটের নিচে এটা পাইছে। ওখান থেকে আরো 5-6 জন আসছে আমার শ্বশুরের লগে। আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে। অপরদিকে 10 দিন পর ভাসিয়ে দেয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মুডবি ইউনিয়নের বাসিন্দা শহীদুল্লাহ। আমার বাড়িতে পারিবারিক আমাদের কবরস্থানে দাফন করছে, এই জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহ দরবারে। আমার কোনো দুঃখ লাগে যে আমার আব্বুর কবরটা আমি মৃত্যু পর্যন্ত দেখতে পারবো। বন্যার পানিতে জেলায় 28 জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে 7 জন, সোনাগাজীতে 6, ছাগলনাইয়া ও দাগনভূঞাতে 3 এবং পশুরামে 2 জন। সাধারণত লাশগুলা সন্ধান পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ এগুলা উদ্ধার করেছে এবং এরই মধ্যে 24টা লাশ পাওয়া গেছে। তার মধ্যে 8টা লাশ অশনাক্তকৃত ছিল।
বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সংশ্লিষ্ট সকল ইউনোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এই পরিবারদের কাছে গিয়ে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের একটা সাহায্যের বিষয় আছে সেখানে আর্থিক সাহায্য এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর 89টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। স্বজনরা জানান, যাত্রাবাড়িতে ছেলের সাথে ভাড়া বাসায় থাকতেন নিহত জ্যোৎস্না বেগম। রাতে হাসনাবাদ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় জুরাইন পুলিশ বক্সের সামনে দ্রুত গতির একটি বাস ধাক্কা দিলে সেখানে তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত জ্যোৎস্না বেগমের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। কুমিল্লার হোমনায় একই ঘর থেকে মা ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘাগুটিয়া গ্রামের শাহপরানের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাহমুদা, তার ছেলে সাদ এবং মাহমুদার ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা। নিহতদের স্বজনরা জানান, সকালে তিশাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসে তার ছোট বোন মিম। এ সময় মাহমুদার ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজার এক পাশ দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত মাহমুদা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।